তোমার আমার প্রেমগাথা লেখিকা উন্মেনিয়া উর্জয়মী পর্ব ৮ ও ৯। নির্জন এক বিকেল, চারপাশে গা ছমছমে নিস্তব্ধতা, গাছের পাতাগুলো নিস্পন্দ, বাতাস নেই বললেই চলে। দূরে পাহাড়ের কোল ঘেঁষে একটা ছোট নদী বয়ে চলেছে। সেই নদীর জল কেবলমাত্র নিজের অস্তিত্ব জানান দিচ্ছে টুপটাপ শব্দে। কলকল করে বয়ে যাওয়া একটানা সুরে পাখিরাও আজ যেন চুপ। সব কিছু থেমে গেছে, সময় যেন একটু দম নিচ্ছে। প্রকৃতির এই নিস্তব্ধতায় চাপা পড়ে আছে কিছু অপ্রকাশিত কথা, কিছু অব্যক্ত অনুভব। এই নিস্তব্ধতার মাঝেই বসে আছে মিতু। তার চোখে ভেসে উঠছে প্রশ্নের ছায়া, আর মনে জেগে উঠেছে এক গভীর সংশয়। চারিদিকে নীরবতা, শুধু পানির চলাচল শব্দ। মৃদু দীর্ঘশ্বাসে কেবল দম বন্ধ হয়ে আসছে। সে নিজেই বুঝে উঠতে পারল না কি হচ্ছে তার সঙ্গে। এক মুহূর্তের জন্য সে চোখ বন্ধ করল, যেন সমস্ত কিছু ভুলে যেতে চায়। তারপর ধীরে ধীরে চোখ খুলে তাকালো স্বামীর দিকে। সে তখনও আকাশের দিকে চেয়ে আছে, নিরুত্তাপ, স্থির। মিতুর গলা তখন কাঁপছে, অথচ মুখে সাহস টেনে সে বলে, সাফা মানবে না সৈয়দ ভাইয়া। তুই বললে মানবে। দেখো, সে হৃদয় ভাইয়ের কাছে পড়ে, আমিও মাঝে মধ্যে যাই, কিন্তু সব সময় যাই না, কারণ তোমার পড়া ভালো বুঝি, এই জন্য প্রয়োজন হয় না। তাহলে আমার কি আর আশা রাখা উচিত না? তা কি বলছি? স্পষ্টভাবে বলবি। তুমি সাফার সাথে রিলেশনে যাবে, তাকে প্রপোজ করবে, ভালোবাসি কথাটা বলবে, তাও আজকে। তাহলে আমি কিছু করতে পারি। সম্ভব না। মানে, তাহলে এই বললে ভালোবাসো আর এখন সম্ভব না? আমি কি করে আমার ভাইয়ের ভালোবাসা কেড়ে নিয়ে নিজের ভালোবাসার পূর্ণতা দিই বল মিতু? কি বলো তোমার ভাই? জ্যাক আমার বড় ভাই মিতু। ওকে ভালোবাসে, তার জন্যই গ্রামে আসে, সাফার জন্য। এবং কি সে মাকেও বলে বিয়ের প্রস্তাবও দিয়ে রাখছে। সব কিছু থাকলে তাদের খুব তাড়াতাড়ি বিয়ে হবে। লাইক সিরিয়াসলি? আমি একটা পাই না আর ওকে দুই দুজন ভালোবাসে? মজা না, আমি সিরিয়াস মিতু। নিজের ভালোবাসার মানুষের সাথে নিজের ভাইকে কি করে সহ্য করতে পারবে? চেষ্টা করব। আচ্ছা, তুমি কি সত্যি ভালোবাসো সাফাকে? হ্যাঁ বা না একটা উত্তর দাও। ভালোবাসা তার ছুঁয়ে যাওয়া বাতাসকেও আমি ভালোবাসি। আমি জেলিকে ভালোবাসি। তাহলে তোমাদের মধ্যে কাটা জ্যাক ভাইয়া। আমি যদি তাকে বের করে দিই তাহলে তো সব সমস্যা শেষ। কিন্তু কেমনে সম্ভব? জ্যাক ভাইয়াকে আমি নিজের ভালোবাসা দিয়ে তোমাদের রাস্তা থেকে সরিয়ে দিব। মিতু, তুই কি বড় হয়ে গেছিস? মিতু কিছু বলে না, কিন্তু হৃদয়ে চলছে ঝড়। তারপর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। একটু কি ত্যাগ করা যায় না প্রিয় মানুষটার জন্য? কিন্তু এই অজানা অনুভূতি কি মায়া না ভালোবাসা? ৩ মাস পর সাফা তাকিয়ে আছে বাইরের দৃষ্টি। তা বাইরে ঝুমঝুম করে বৃষ্টি নামছে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। রোদ্দুরের কোনো চিহ্ন নেই। বাতাসে ভিজে মাটির গন্ধ। একটা গভীর শূন্যতা আর প্রশান্তি একসাথে ছড়িয়ে পড়েছে চারপাশে। টিনের চালে, গাছের পাতায়, ছাদের কিনারায়, সবখানে টুপটাপ ঝমঝম করে বৃষ্টির শব্দ যেন এক মায়াবী সুর তোলে। প্রতিটি ফোঁটা আকাশ থেকে ঝরে পড়ছে মাটির বুক ছুঁয়ে এক গভীর আরাম দিয়ে। গলির ধারে ছোট ছোট পানির ধারা গড়িয়ে যাচ্ছে। রাস্তায় জমানো জল ছপছপ করে ছড়িয়ে পড়ছে কারো পায়ের ছোঁয়ায়। এক একটা বজ্রের শব্দ দূর আকাশ কাঁপিয়ে যাচ্ছে। আর মেঘের গর্জনে কেঁপে উঠছে জানালার কাছ। বৃষ্টির পর্দার ওপারে পৃথিবীটা কেমন অস্পষ্ট লাগে, একটা ঝাপসা ছবির মতো। গাছগুলো যেন ধুয়ে যাচ্ছে। মাটির গায়ে জমে থাকা ধুলো, ক্লান্তি সব কিছু মুছে নিচ্ছে এই বৃষ্টি। কখনো হালকা, কখনো ভারী, তবুও একটানা। এই বৃষ্টি শুধু প্রকৃতিকে নয়, ভেতরে জমে থাকা ভাবনাগুলোও ভিজিয়ে দেয় চুপি চুপি। সাফায়ের কান ধরে দাঁড়িয়ে আছে সামনে হৃদয় স্যার। মিতুকে পড়াচ্ছে আর সাফা বিষণ্ণতা নিয়ে তাকিয়ে আছে। বাড়ির কাজ করে নাই, এই জন্য সাফাকে হৃদয় ভাইয়া দাঁড় করিয়ে রাখছে। কিন্তু সাফা তো করেছে, কিন্তু মিতুই তো ইমোশনাল কথা বলে নিয়ে নিয়েছে তার খাতাটা। শয়তান একটা। হঠাৎ গরম কণ্ঠে ধমক আসলো। সাফার পা পিছলে সোজা হৃদয় ভাইয়ার গায়ের উপর পড়ে গেল। সাফা নিজেকে সামলে কোনো মতো উঠে দাঁড়ায় এবং কান্না ভেজা কণ্ঠে বলে, ভাইয়া সরি, আমি দেখি নাই। বস, পড়তে বস, দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে মিতু, তার তো হাসি থামছে না, গড়াগড়ি খাচ্ছে। হৃদয় ভাইয়া কুঁচকে মিতুর দিকে দেখে, এক ধমক দেয়। তবে মিতুর হাসি থামে না। মিটমিট করে হাসছে মিতু। হঠাৎ একটা শব্দ, হৃদয় ভাইয়ার মিতুর দৃষ্টি সাফার দিকে। মিতিত হয়ে সে ধাক্কা দিয়ে বলে ফেলে, সাফা তুই কি পা? লজ্জায় সাফার মরে যেতে ইচ্ছা করছে। হৃদয় ভাইয়া কিছু বলবে তার আগেই
ভাইয়া ক্ষুধা লাগছে, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, এই জন্য শব্দ হচ্ছে। হৃদয় ভাইয়া বিশ্বাস করলো, মিতু বিশ্বাস করলো না। পড়াশোনা কি করিস না? সাফা কিছুদিন পরই পরীক্ষা। সাফা মিনমিন করে বলে, না ভাইয়া পড়ি তো। হঠাৎ এক থাপ্পড় পড়ল, সাদা গালটা লাল টুকটুকে হয়ে গেল। সাফার সবুজ চোখগুলো দিয়ে পানি পড়ছে। পরের বার যেন আমি এই একই ভুল বারবার না দেখি। একটু উচ্চ কণ্ঠে সাফা বলল, আমি কি করেছি? টিপ পড়বি না কোনোদিন, যেন তোর কপালে টিপ না দেখি। মিতু গালে হাত দিয়ে তাকিয়ে আছে। হলোটা কি? তার মানে হৃদয় ভাইয়াও? হ্যাঁ। সাফা নিজের রুমের এক কোণে মাটিতে বসে আছে, কান্না করতে করতে চোখ লাল, মুখটাও লাল হয়ে গেছে। তার খুব অপমান লাগছে। ভাইয়া মিতুর সামনে মারল। হৃদয় ভাইয়া এমনিতেও সবসময় এরকম করে, আর আজও করলো। আমি তো বোন, খালাতো বোন হই, তাহলে এমনটা কেন করে? হঠাৎ সাফা কিছু একটা অনুভব করে, রাগ হয় খুব। হিয়ান চলে যান এখান থেকে। সাফা অনুভব করে কেউ তার চোখের পানি মুছে দিচ্ছে। ফুল, কান্না করছো কেন? প্লিজ আমার জীবন থেকে চলে যান। আমি চলে গেলে তুমি কি ভুলতে পারবে স্পর্শ আমার? প্লিজ। সাফা অনুভব করে কেউ তাকে জড়িয়ে ধরেছে। সাফা হাউমাউ করে কান্না করে দেয়। আমি সবসময় আছি তোমার সাথে ফুল। নষ্ট মেয়ে জমিদার সাহেব বললেন, নয়তো এক রাতে কোনো পুরুষের সঙ্গে রাত কাটাই। কথাটা শুনে পায়ের গতি থেমে যায়। সাফার পাশে মিতু অবাক চোখের সামনে বটগাছের দিকে তাকিয়ে আছে। চারপাশে কত মানুষ। মিতুর চোখ রাগে লাল হয়ে উঠল, তবে সাফা চুপ রইল না। ভিড় একটু বেশি ছিল, তবে জোরে ঢুকে পড়ে সাফা। মুরব্বির কথা শেষ হওয়ার আগে বলে ওঠে, রাত তো দুজনেই কাটিয়েছে, তাহলে শুধু মেয়েটাকেই নষ্ট বলা হচ্ছে কেন? সে হিসাবে ছেলেটাও তো নষ্ট। চারিদিকে তাকিয়ে সাফা দেখতে পায় আছে জ্যাক, সামি। এই সময় সামি মিতুদের সামনে এসে বলে, সাফাকে নিয়ে চলো, এইসব ব্যাপারে জড়ানোর উচিত না, লোকেরা খারাপ বলবে। সাফা বলে, আর আমরা কি দেখেছি যে তারা খারাপ কিছু করছে? যদি করেও থাকে বিয়ে দিলেই তো হয়। এভাবে মেয়েটাকে অপমান করছেন কেন? সাথে তার বাবা মাকে। সাফার একটা কথা, তারপর যা হলো, এখানে উপস্থিত কেউই বিশ্বাস করতে পারল না। জ্যাক গম্ভীর কণ্ঠে বলল, সাফা যা বলছে তাই হবে চেয়ারম্যান। আর যেন কোনো কথা না হয়, আজকের বিচার এখানেই শেষ। সবাই নিজ নিজ কাজে চলে যায়। সাফার বিশ্বাস হচ্ছে না যে ওর তার কথা এতটা গুরুত্ব দিবে। কিন্তু জ্যাক হঠাৎ সাফার কাছে এসে চোখে সানগ্লাস পরে বলে, তোমার কথাটা রাখলাম, কিন্তু তার বিনিময়ে আমার কিছু চাই। বাঁকা হাসলো জ্যাক। সাফা বিষণ্ণ চোখে তাকিয়ে আছে শুধু। আকাশটা ধূসর হয়ে এসেছে, হালকা বাতাস বইছে। মাঝে মাঝে গাছের পাতাগুলো দুলে উঠছে। হঠাৎ করেই টুপটাপ করে দু এক ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলো। রাস্তায় হেঁটে যাওয়া মানুষজন ছাতা খুঁজতে শুরু করলো। কেউ বা ছুটে গেল কোনো ছাউনির নিচে। বৃষ্টির গন্ধ, সেই পরিচিত মাটির গন্ধ নাকে এসে লাগছে। ছাদের টিনে টিপটিপ শব্দ, জানালার কাছ বেয়ে গড়িয়ে পড়া ফোঁটা, আর সেই শান্ত নরম পরিবেশ যেন পুরো শহরটা একটু বিরতি নিয়েছে। এমন বৃষ্টিতে একটা গরম চা আর প্রিয় বই থাকলেই চলে। তবে সাফার মন অন্যদিকে। বিভিন্ন চিন্তা তার মনে। হৃদয় ভাইয়ের কাছে পড়তে যায় না সাফা 1 মাস হচ্ছে, কারণ তিনি একটু ঢাকা গেছে। ছুটি পেয়ে সাফা তো সেই খুশিতে। তবে হিয়ানকে সেদিন না আসতে বলার পর সে আর সাফাকে দেখা দেয় নাই। সাফার কষ্ট হলো। এই তিনি আমাকে ভালোবাসেন? আমিও না বোকা। সে ফুল ফুল ভালোবাসি বলে পিছন পিছন বলে দৌড়াতো, আর আমি আবেগে তাকে অনুভব করতাম। এর মধ্যে আশ্চর্য এক কাহিনী হলো, সৈয়দ ভাইয়া সেদিন বলল মিতুও ছিল, সে নাকি ভালোবাসে আমাকে। আমি খুব অবাক হলাম, কি হচ্ছে বুঝলাম না। ভাইয়ার চোখে কিছু ছিল, তীব্র কিছু পাওয়ার আশা। জেলি, আমি তোমাকে ভালোবাসি। একদৃষ্টিতে তাকিয়ে আছে সৈয়দ। সাফা জিজ্ঞেস করলো, জেলিকে ভাইয়া? মুখটা চুপসে গেল স্বামীর। চারিদিকে নীরবতা। মিতু হু হু করে হেসে বলল, সাফা, হ্যাঁ বলে দে। প্রেমিক থাকলে যে লাভ, আজকে যদি হ্যাঁ না করস, পরে বিপদে পড়বি। তোর মা জননী বাস রেডি করছে তোর জন্য, সাফা বেবি। সাফা বুঝলো না মিতু কি বলছে বা বোঝাতে চাইছে। আচ্ছা, সামনে কি তার বিপদ? কিন্তু বিপদ মানে তো বোঝে সামনে পরীক্ষা, আর তার সিলেবাস শেষ হয়নি। আর এখন যদি এসবে জড়ায় ফেল মারবে। কিন্তু সে কখনো হ্যাঁ করবে না, কারণ সাফা জানে মিতুর মনের অনুভূতি জন্মেছে সৈয়দের জন্য। ভাইয়া তুমি ভুলে যাও আমাকে, আমার দ্বারা এসব সম্ভব হবে না। সাফা পিছনে তাকায়নি, যদি তাকাতো হয়তো দেখতে পেত দুটি বিষণ্ণ মুখ, তার একজনের চোখের কোণে জমে থাকা অশ্রু। স্বামী অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু কেমন যেন সব আটকে যাচ্ছিল।
বুকের ভেতরের কথাগুলো গলায় এসে গিঁট বেঁধে যাচ্ছিল। মৃত স্বামীর হাত ধরে মৃদুস্বরে বলল, তুমি কি ঠিক আছো ভাইয়া? স্বামী কোনো উত্তর দিতে পারল না। 2 বছরে তিলে তিলে গড়ে তোলা ভালোবাসার মানুষটার কাছ থেকে এভাবে প্রত্যাখ্যান হয়ে নিজের ভেতরটা যেন ভেঙে পড়ছে। নিজেকে সামলানোর চেষ্টা করেও ব্যর্থ হলো সে। চোখের দিকে তাকিয়ে শুধু বলল, আমি হেরে গেছি নিজের ভালোবাসার কাছে। মিতু কিছু বলতে পারল না, পাশে দাঁড়িয়ে শুধু চুপচাপ তাকিয়ে রইল। স্বামীর বুকের ভেতরটা পুরো ছাই হয়ে যাচ্ছে, অথচ সে তা কারো কাছে খুলে বলতে পারছে না। কিন্তু মনে হয় যেন সবকিছু ধসে পড়ছে। রাত নেমে এসেছে, শহরের আলো আঁধারি আর হালকা বৃষ্টি মিশে গেছে এক অদ্ভুত নিঃশব্দতায়। স্বামী সাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, তার চোখে হাজারটা প্রশ্ন, উত্তর নেই কোনো। মিতু আবারও ধীরে ধীরে বলল, সব ঠিক হয়ে যাবে ভাইয়া, সময় লাগবে। স্বামী মৃদু হেসে মাথা নাড়ল। সে জানে এই হারানো ভালোবাসা আর কখনো ফিরে আসবে না, কিন্তু কোথাও যেন একটা ক্ষীণ আশা বেঁচে আছে, হয়তো কোনো একদিন সব ঠিক হবে। মিতু যেন স্বামী একা ছেড়ে দিতে চাইছে না। তাই তো সাফা চলে যাওয়ার পর সেও স্বামীর পেছন পেছন চলে এলো তাদের বাড়িতে। চলে যা, আর কতক্ষণ থাকবে এখানে? যতক্ষণ না তুমি নিজেকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারো। স্বামী কাপা গলায় বলল, তাদের বিয়ে হবে, সংসার হবে, বাসর হবে। আমার ভাইয়ের ভালোবাসা জেলির পেটে ধীরে ধীরে বড় হবে। জেলির সারা শরীরে আমার ভাই ভালোবাসা দিয়ে তাকে নিজের করে নেবে। আমি নিজেকে কিভাবে ঠিক রাখবো মিতু? স্বামী গভীর নিঃশ্বাস ফেলে বলল, এখনো তো বিয়ে হয়ে যায়নি ভাইয়া। সময় কখন চলে যায় টের পাওয়া যায় না মিতু। সাফা মনোযোগ দিয়ে আগের কিছু ছবি চেক করছে। তার চোখে এক ধরনের মনোসংযোগ এবং স্মৃতিচারণার ছাপ দেখা যায়। ছবিগুলো হয়তো তার কোনো পুরনো স্মৃতি, কোনো বিশেষ মুহূর্ত অথবা প্রিয়জনের সাথে কাটানো সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। সে ছবিগুলো একের পর এক দেখে যাচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে। কিছু ছবি দীর্ঘ সময় ধরে দেখছে, যেন সে প্রতিটি মুহূর্তকে আবার অনুভব করছে। হঠাৎ একটা ছবিতে চোখ আটকে যায়। হৃদয় ভাইয়ার কোলে একটা বাচ্চা মেয়ে, হয়তো 2 মাস বয়স হবে। হৃদয় ভাইয়া খুব আদরে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। দুজনকেই মিষ্টি লাগছে দেখতে। হৃদয় ভাইয়া এত সুন্দর ছিল ছোট থাকতে, তবে যুবক হওয়ার পর সৌন্দর্যটা আরও বাড়ছে। হঠাৎ ঠক ঠক শব্দ একটু চমকালো। সাধারণত তার ঘরে সবাই কম আসে। কে? আমি। আম্মু তুমি? এই নাও, এটা সকালে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে থাকবে। কিন্তু কেন? শাড়ি কেন? তোমাকে কাল দেখতে আসবে। আম্মু মজা করছো? আমি কি তোমার সমবয়সী? আমার আগে তোমার আরেকটা মেয়ে আছে, তাহলে আমি কেন? আমি কি খুব বোঝা হয়ে গেছি আম্মু? বেশি কথা পছন্দ করি না, বিশেষ করে তোমার সাথে সাফা। আমি পড়াশোনা করব। গ্রামে 16 মেয়েদের বিয়ে দেওয়া হয় নিয়ম এটা। আগে ছিল, এখন গ্রামে এসব কেউ মানে না। সোজাসুজি বলো আম্মু, তুমি রাখতে চাও না আমাকে। সাফা এক থাপ্পড় দিব। আটকাছ থেকে তুমি মারো আমাকে, তবু বিয়ে দিও না আম্মু। মিসেস সুমি সাফাকে জোরে এক থাপ্পড় মারলেন। সাফা না তাকালো না কাঁদলো, একেবারে নিশ্চুপ রইল। মা চলে যাওয়ার পর সাফা তার গালে আবার থাপ্পড় মারল এবং বিড়বিড় করে বলে, আম্মু আমাকে ভালোবাসলে কি খুব ক্ষতি হতো? ছোট্ট থেকে তোমার ভালোবাসার জন্য তীব্র অপেক্ষা করেছি, কিন্তু পাইনি। কেন ভালোবাসলে না আম্মু? আমি কি তোমার সন্তান না? আম্মু আমাকে এত ঘৃণা করার কারণ কি? রাত 2টা, নামাজে বসে আছে হিয়ান আর মোনাজাত করছে, এ আল্লাহ রব, তুমি আমার ফুলকে বাঁচিয়ে রাখো, তার হায়াত বাড়িয়ে দাও। আমার আগে যেন তার মৃত্যু না হয়, তুমি তার আয়ু বাড়িয়ে দাও রব। এটা নতুন কিছু নয়, 10 বছর ধরে প্রতিটি মোনাজাতে হিয়ান সাফার জন্য আল্লাহর কাছে দোয়া করে আসছে। যেদিন যেদিন সে সাফাকে প্রথম দেখে, সেদিন থেকেই হিয়ানের মোনাজাতে শুধু একটাই দোয়া, সাফার আয়ু বাড়িয়ে দিও রব। তাকে তুমি পৃথিবীর সব সুখ দাও, তাকে তুমি আমার করে রেখো সারাটা জীবন। হিয়ানের প্রতিটা মোনাজাতে প্রথমে তার ফুল থাকে, তারপর সব চাওয়া পাওয়া তার ফুলের জন্য। নামাজ থেকে উঠে সে একটা বেলি ফুলের মালা নেয় হিয়ান, তারপর হাসি মুখে বলে, তোর তো বেলি ফুল খুব পছন্দ, তাই না ফুল? দেওয়ালে ঠাস করে দাঁড়িয়ে আছে হিয়ান, আর হাতে তার বেলি ফুল। সাফা তাহাজ্জুদ নামাজ পড়ছে, সাফার চোখে পানি, মোনাজাত করছে সে। জিন হওয়ার কারণে হিয়ান শুনতে পাচ্ছে কি বলছে সাফা। তার রাগ হলো খুব হিয়ানের। হে রব আল্লাহ, আমাকে মুক্তি দাও, আমি পারছি না, আমার সহ্য হচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে, তুমি আমাকে মৃত্যু দাও। রব, কাঁদছি আমি, আজ 4 বছর ধরে শুধু মুক্তি চেয়েছি, আর তুমি দিচ্ছ না। কেন দিচ্ছ না? কি পাপ করেছি আমি? তুমি আমাকে এই পৃথিবী থেকে মুক্তি দাও।
ফুল। মৃদু কণ্ঠে সাফা বুঝল হিয়ান এসেছে। সে চোখের পানি মুছে ফেলল, কারণ সে কথা দিয়েছে কখনো কাঁদবে না হিয়ানকে। চৌধুরী ভাইয়া এসেছেন, তাও এতদিন পর? ভালোবাসা বুঝি উড়ে গেল? হিয়ান কিছু বলল না। কাছে এসে বেলি ফুলটা হাতে পরিয়ে সাফার হাতে ঠোঁট ছোঁয়ালো। শিউরে উঠল সাফা। রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। কান্না করছো কেন? আমি বড় হয়ে গেছি, এই জন্য দেখেন। আমার বয়স 16 হয়ে গেছে। বোকা ফুল। চারিদিকে নীরবতা। সাফা জানে হিয়ান এখনো আছে। কিছু বললে সে চুপ করে আছে, কিন্তু সাফা হঠাৎ বলে ওঠে, আপনাকে দেখতে চাই, জন্মদিনের গিফট হিসাবে দেখাবেন? আজকে না, যেদিন দেখানোর সেদিন সব দেখাবো। সাফা কুঁচকে, দেখান বলছি। কি দেখবে? বাঁকা হেসে হিয়ান বলে, আমি আপনার মুখ দেখতে চাই। এখন না। আপনি কি মেয়েদের মতো পর্দা করছেন যে দেখাবেন না বলছেন? ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আপনি বেয়াদব খুব। সবাই বলে নতুন না। সাফা ঘুমিয়ে পড়ল। হিয়ান শুধু তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। তাকিয়ে আছে, তারপর কপালে ঠোঁট ছোঁয়ালো। চাঁদের আলো কিছুটা সাফার মুখে পড়ছে, যা খুব আকর্ষণ দেখাচ্ছে সাফাকে। কেন এত নিজের জীবন নিয়ে তোর আফসোস ফুল? চোখে পানি, হাতে বিয়ারের বোতল। স্বামী হাঁটছে সামনের রুমটার দিকে। মানুষটার সঙ্গে তার কথা আছে, কিন্তু রুমে ঢুকে যা দেখে, দুইটি নগ্ন দেহ একে অপরের তৃষ্ণা মেটাতে ব্যস্ত। স্বামীর উপস্থিতি টের পাওয়ার পরও কেউ থামল না, কেউ পাত্তা দিল না তাকে। দুজন নিজেদের কাজে মগ্ন। জ্যাক লিসাকে নিজের শরীরের সাথে মিশিয়ে ঘাড়ে মুখ গুজে বলে, কোনো প্রশ্ন? তুমি সাফাকে ভালোবাসলে, তাহলে এসব কি? দেহের ক্ষুধা। সাফাকে তোমার মতো একটা নষ্ট ছেলের সাথে কিছুতেই আমি তার জীবনে জড়াতে দিব না। গেছিলি তো, কি বলছে সে? রিজেক্ট করছে তোকে? লিসাকে এক ধাক্কায় কাঠের এক কোণায় ঠেলে দিয়ে জ্যাক শার্টটা গায়ে জড়িয়ে স্বামীর সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি যা চেয়েছি তা আমি আদায় করছি, সাফাকেও করব। স্বামী কাপা কণ্ঠে বলল, প্লিজ চলে যাও তার জীবন থেকে। তুমি ওকে ভালোবাসো না, এটা শুধু আকর্ষণ। জ্যাক বাঁকা হেসে বলল, আকর্ষণ থেকেই তো সব শুরু হয়। সে আমার আকর্ষণ, ওকে আমার লাগবে। ওর প্রতিটা শরীরে আমি আমার ভালোবাসার ছোঁয়া দিতে চাই। আমি ওকে ভালোবাসতে চাই। সে আমার মায়া, আকর্ষণ, সব কিছু। এখন তুই যদি আমার পথের কাঁটা হতে চাস, আসলে করে বুঝতে পারছিস। কিছু বলার জন্য মুখ খুলতেই স্বামীর চোখ গেল লিসার দিকে। লিসা মেয়েটা খারাপভাবে তাকে আকর্ষণ করার চেষ্টা করছে। জ্যাক স্বামীর কাঁধে হাত রেখে বলল, যা মজা নাও, আমিও মজা পেয়েছি, তুমিও পাবে, আশা করি। স্বামী তৎক্ষণাৎ জবাব দিল, তোমার মতো না আমি। আর এক মুহূর্তও দাঁড়ালো না। জ্যাককে ধাক্কা দিয়ে স্বামীর রুম থেকে বেরিয়ে গেল। পেছনে কেবল জ্যাকের কণ্ঠে বলা একটা কথা বাতাসে ভেসে রইল, ও শুধু আমার প্রেম গাথা, ও আমার, শুধুই আমার ওয়াইল্ড রোজ।